অতিথি গল্প আলোচনা করছিলাম, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প, গল্পগুচ্ছের অন্তর্গত। যাই হোক, আমি পড়িয়েছিলাম যতটা, তারপর থেকে আজকে আলোচনা হবে। যতটুকু আলোচনা করেছিলাম তারপর থেকে। প্রথম সে একটা যাত্রার দলের সঙ্গ লইয়াছিল। অধিকারী যখন তাহাকে পুত্র নির্বিশেষে স্নেহ করিতে লাগিল এবং দলস্থ ছোট বড় সকলেরই যখন সে প্রিয় পাত্র হইয়া উঠিল, এমনকি যে বাড়িতে যাত্রা হইত সে বাড়ির অধ্যক্ষগণ, বিশেষত পুরো মহিলা বর্গ, যখন বিশেষ রূপে তাহাকে আহ্বান করিয়া সমাদর করিতে লাগিল, তখন একদিন সে কাহাকেও কিছু না বলিয়া কোথায় নিরুদ্দেশ হইয়া গেল তাহার আর সন্ধান পাওয়া গেল না। তারাপদ হরিণ শিশুর মতো বন্ধন ভীরু, আবার হরিণেরই মতো সঙ্গীত মুগ্ধ। যাত্রার গানেই তাহাকে প্রথম ঘর হইতে বিভাগী করিয়া দেয়। গানের সুরে তাহার সমস্ত শিরার মধ্যে অনুকম্পন এবং গানের তালে তাহার সর্বাঙ্গে আন্দোলন উপস্থিত হইত। যখন সে নিতান্ত শিশু ছিল তখনও সঙ্গীত সভায় সে যেরূপ সংযত গম্ভীর বয়স্কভাবে আত্মবিস্মৃত হইয়া বসিয়া বসিয়া দুলিত দেখিয়া প্রবীণ লোকের হাস্য সম্বরণ করা দুঃসাধ্য হইত। কেবল সঙ্গীত কেন, গাছের ঘন পল্লবের উপর যখন শ্রাবণের বৃষ্টিধারা পড়িত, আকাশে মেঘ ডাকিত, অরণ্যের ভিতর মাতৃহীন দৈত্য শিশুর ন্যায় বাতাস ক্রন্দন করিতে থাকিত, তখন তাহার চিত্ত যেন উচ্ছৃঙ্খল হইয়া উঠিত। নিস্তব্ধ দ্বীপ্রহরে বহু দূর আকাশ হইতে চিলের ডাক, বর্ষার সন্ধ্যায় ভেকের কলরব, ভেক বলতে এখানে ব্যাঙের কথা বলা হয়েছে, ভেকের কলরব, গভীর রাত্রে শৃগালের চিৎকার ধ্বনি সকলই তাহাকে উতলা করিত। এই সঙ্গীতের মোহে আকৃষ্ট হইয়া সে অনতি বিলম্বে এক পাঁচালীর দলের মধ্যে গিয়া প্রবিষ্ট হইল। দলাধ্যক্ষ তাহাকে পরম যত্নে গান শিখাইতে এবং পাঁচালী মুখস্থ করাইতে প্রবৃত্ত হইল এবং তাহাকে আপন বক্ষ পিঞ্জরের পাখির মতো প্রিয় জ্ঞান করিয়া স্নেহ করিতে লাগিল। পাখি কিছু কিছু গান শিখিল এবং একদিন প্রত্যুষে উড়িয়া চলিয়া গেল। তো এই গেল এখানে তারাপদর একটা, মানে তার যে ভেতরের যে স্বভাব প্রকৃতি, তার যে একটা মানে বৈশিষ্ট্য, সেটা এখানে গেল। সে ছিল বন্ধন ভীরু, হরিণ শিশুর মতো একটা হরিণ শিশু, যে কিনা দৌড়ে দৌড়ে বেড়ায়, চঞ্চল তার রূপ দেখা যায় এবং সে বন্ধন ভীরু হয়ে থাকে। মানে সে তার মাকে সবসময় দৌড়ালেও সে তার মায়ের বাঁধন ছাড়া হতে চায় না, তো বন্ধন ভীরু হয়ে থাকে, সেই রকম তারাপদ। আবার হরিণের মতো সঙ্গীত মুগ্ধ। হরিণ যেমন কোনো একটা সঙ্গীত, মানে কোনো একটা দৃষ্টি, মানে বলতে চাইছি যে যেখানে খুব সুন্দর একটা দৃশ্য, যেমন নদী বয়ে চলেছে, এমন কোনো একটা প্রাকৃতিক মনোরম মনোমুগ্ধকর একটা পরিবেশে হরিণ যেমন দৌড়ে চলে যায়, মানে ভালোবাসে, সেই রকম সঙ্গীত মুগ্ধ হয়েছিল হরিণের মতো। হরিণ সব থেকে সুন্দর একটা প্রাণী এবং সেই হরিণী এরা কখনোই কিন্তু একটা ভায়োলেন্ট কোনো একটা ব্যাপার দেখলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সেই কারণে কিন্তু হরিণী শিকার হয়ে থাকে বাঘের, আমরা জানি। এবং হরিণ কিন্তু খুব সুন্দর। হরিণী আমরা যখন চঞ্চল হরিণী বলে থাকি, কোনো মেয়ের যখন তুলনা করে থাকি, উপমা টেনে থাকি। আবার আমরা কিন্তু কখনো মানে সোনার হরিণ চাই কেন বলে, গানে রবীন্দ্রনাথের যে গানটা আছে যে তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই। চপলতা আছে, একটা নারীর সাথে তুলনা করলে তার মধ্যে চপলতা আছে, তার চোখের মনোহরণ, মনকে যা হরণ করে তা হচ্ছে সেই হরিণের সাথে তুলনীয়। তার হরিণ খুব সুন্দর প্রাণী, তো সেই কারণে সঙ্গীত মুগ্ধ, সঙ্গীতের সাথে তুলনীয়। যাত্রার গানে তাহাকে প্রথম ঘর হইতে বিভাগী করিয়া দেয়। প্রথম যাত্রার গান তাকে ঘর থেকে চ্যুত করছে, বিভাগী করে দিচ্ছে। গানের সুরে তাহার সমস্ত শিরায় অনুকম্পন এবং গানের তালে তাহার সর্বাঙ্গের আন্দোলন উপস্থিত হইতে থাকে। সে গান এতই ভালোবাসে যে সে গান শুনলেই সেই গানের ভেতর সে ঢুকে, মানে সে কি বলবো, গান শুনে মুগ্ধ হয়ে যায় এবং সেই গানে, সে নিতান্ত শিশু ছিল তখন সঙ্গীত সভায় যেরূপ সংযত গম্ভীর বয়স্কভাবে আত্মবিস্মৃত হইয়া বসিয়া বসিয়া দিল, তো সে এতটাই মনোমুগ্ধকর গান যে সে নিজেকেই ভুলে যেত। আত্মবিস্মৃত হওয়া মানে নিজেকে ভুলে যাওয়া, এবং দেখিয়া প্রবীণ লোকের হাস্য সম্বরণ করা দুঃসাধ্য হইত। তো তাকে দেখে অন্য প্রবীণ লোকেরা
হেসে ফেলতো। এমনই এমনই এক একজন থাকে যে এমনই সে ডুবে গেল যে সে তার ভাবের জগতে চলে গেল, সেই রকমই একটা ব্যাপার তারাপদের সাথে হতো। কেবল সঙ্গীত কেন, গাছের ঘন পল্লবের উপর যখন শ্রাবণের বৃষ্টিধারা পড়িত, দেখা যাচ্ছে এইগুলো থেকে যে তারাপদও খুবই প্রকৃতি প্রেমিক ছিল এবং সে ঘন পল্লবের পর শ্রাবণের বৃষ্টিধারা পড়িত, আকাশে মেঘ ডাকছে, সেইগুলো তার ভালো লাগতো এবং অরণ্যের ভিতর মাতৃহীন দৈত্য শিশুর ন্যায় বাতাস ক্রন্দন করিতে থাকিত, তখন তাহার চিত্ত যেন উচ্ছৃঙ্খল হইয়া উঠিত। এইগুলো সে ভালোবাসত। এবং নিস্তব্ধ দ্বীপ্রহরে বহুদূর আকাশ হইতে চিলের ডাক, বর্ষার সন্ধ্যায় ভেকের কলরব, এই যে প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করে দেওয়া, এই ব্যাপারটা তারাপদর সাথে ঘটতো এবং তারাপদ এই ব্যাপারগুলোকে উপভোগ করত এবং সে উপলব্ধি করত যে গভীর রাত্রে শৃগালের চিৎকার ধ্বনি সকলেই তাহাকে উতলা করিত। সব কিছু এই সঙ্গীতের মোহে আকৃষ্ট হইয়া সে অনতি বিলম্বে এক পাঁচালির দলের মধ্যে গিয়ে, সে একটা পাঁচালি গায়ে এমন দল ছিল, সেখানে সে গেল এবং নিজেকে ওখানে সে নিযুক্ত করে দিল এবং সঙ্গীতের মোহে আকৃষ্ট হয়ে অনতি বিলম্বে এক পাঁচালির দলের মধ্যে গিয়ে প্রবিষ্ট হইল। দলাধ্যক্ষ তাহাকে পরম যত্নে, দলের যে অধ্যক্ষ, যে প্রধান ছিলেন, তিনি কি করলেন, তিনি তাকে কিন্তু পরম যত্ন সহকারে গান শেখাতে শুরু করলেন এবং পাঁচালি মুখস্থ করাতে প্রবৃত্ত হইলেন এবং পাঁচালির দলে গিয়ে ভিড়লে কিন্তু তারা তাই করে থাকে এবং তাহাকে আপন বক্ষপিঞ্জরের পাখির মতো প্রিয় জ্ঞান করিয়া স্নেহ করিতে লাগিল। সে এতটাই তাদের মানে সেই পাঁচালিতে ঢুকে গেল যে তাকে কি করলো, তাকে সেই যত্ন সহকারে, তাকে সেই বক্ষপিঞ্জরে যেমন পাখিকে যেমন যত্ন সহকারে পালন করা হয়, লালন পালন, সেই রকম তাকে করতে শুরু করলো। পাখি কিছু কিছু গান শিখলো এবং একদিন প্রত্যুষে উড়িয়া চলিয়া গেল। কিছু কিছু গান তো শিখলো, একদিন ভোরে সে উড়ে চলে গেল। অর্থাৎ শেষবারে সে এক জিমনাস্টিকের দলে জুটেছিল। এক জায়গায় তারাপদের মন কিন্তু টিকছে না, তারাপদ ভীষণ পরিমাণে মানে চঞ্চল স্বভাবের এবং সে কিন্তু সে যে সেই পাঁচালির দলের মধ্যেই যে ছিল তা নয়, এক জায়গায় তার মন কিন্তু স্থির ছিল না, সে জিমনাস্টিকের দলে চলে গেল। জ্যৈষ্ঠ মাসের শেষ ভাগ হইতে আষাঢ় মাসের অবসান পর্যন্ত এই অঞ্চলে স্থানে স্থানে পর্যায়ক্রমে বারোয়ারি মেলা হইয়া থাকে। তদুপলক্ষে 2-3 দল যাত্রা, পাঁচালী, কবি, নর্তকী এবং নানাবিধ দোকান নৌকাযোগে ছোট ছোট নদী উপনদী দিয়া এক মেলা অন্তে অন্য মেলায় ঘুরিয়া বেড়ায়। একটা মেলা শেষ হলে আরেকটা মেলায় চলে যায়, সেখানে ঘুরে বেড়ায়। গত বৎসর হইতে কলিকাতায় এক ক্ষুদ্র জিমনাস্টিকের দল এই পর্যটন শিল্প মেলায় আমোদ চক্রের মধ্যে যোগ দিয়াছিল। তারাপদ প্রথমত নৌকারোহিক দোকানের সহিত মিশিয়া মেলায় পানের খিলি বিক্রি করেছিল, পানের খিলি বিক্রয়ের ভার লইয়াছিল। পরে তাহার স্বাভাবিক কৌতূহলবশত এই জিমনাস্টিকের আশ্চর্য ব্যায়াম নৈপুণ্যে আকৃষ্ট হইয়া এই দলে প্রবেশ করিয়াছিল। তারাপদের চরিত্রকে দেখতে গেলে তারাপদও কিন্তু এমন স্বভাবের ছিল যে সে সব কিছু জানবার তার চাহিদা ছিল, তার আগ্রহ ছিল। সে যে একটা জায়গায় সে স্থিত হয়নি, সে একটা জায়গায় পড়ে থাকেনি তার মন। সে যখনই দেখলো যে পাঁচালির দলের গান তার শেষ হয়ে গেছে, তার শেখা হয়ে গেছে, সে কিন্তু জিমনাস্টিকের দলে চলে গেল না, জিমনাস্টিকের দলে পরে গেল। প্রথমে সে কিন্তু ওই বারোয়ারি মেলায় গেল, ঠিক আছে। তো সেখানে বিভিন্ন পাঁচালী, কবি, নর্তকী যারা এসছে তাদের দেখলো, আমোদ চক্রে সে অংশগ্রহণ করলো, তারপর সে জিমনাস্টিকের দলে গেল। পরে তাহার স্বাভাবিক কৌতূহলবশত সে জিমনাস্টিকের আশ্চর্য ব্যায়াম নৈপুণ্যে আকৃষ্ট হইয়া এই দলে প্রবেশ করিয়াছিল। তারাপদ নিজে নিজে অভ্যাস করিয়া ভালো বাঁশি বাজাইতে শিখিয়াছিল। তারাপদ কি করলো, নিজে নিজে অভ্যাস করে ভালো বাঁশি বাজাতে শিখে গেল। জিমনাস্টিকের সময় তাহাকে দ্রুত তালে লখনৌ ঠুংরির সুরের বাঁশি বাজাইতে হইতো, এই তাহার একমাত্র কাজ ছিল। সে কি করলো, ঠুংরি বাজাতো, ঠিক আছে। এই দল হইতে তাহার শেষ পলায়ন। সে শুনিয়াছিল যে নন্দীগ্রামে জমিদার বাবুরা মহাসমারোহে এক শখের যাত্রা খুলিতেছেন। শুনিয়া সে তাহার ক্ষুদ্র বোচকাটি লইয়া নন্দীগ্রামে যাত্রার আয়োজন করিতেছিল। এমন সময় মতিবাবুর সহিত তার সাক্ষাৎ হয়। সে কি হলো, সে মতিবাবুর সঙ্গে তার দেখা হয়ে গেল। তারাপদ পর্যায়ক্রমে নানা দলের মধ্যে ফিরিয়াও আপন স্বাভাবিক কল্পনাপ্রবণ প্রকৃতির প্রভাবে কোনো দলের বিশেষত্ব প্রাপ্ত হয় নাই। অন্তরের মধ্যে সে সম্পূর্ণ নির্লিপ্ত এবং মুক্ত ছিল। সংসারে অনেক কুৎসিত কথা সে সর্বদা শুনিয়াছে এবং অনেক কদর্য দৃশ্য তাহার দৃষ্টিগোচর হইয়াছে, কিন্তু তাহার মনের মধ্যে সঞ্চিত হইবার তিলমাত্র অবসর প্রাপ্ত হয় নাই।
এই ছেলেটির কিছুতেই খেয়াল ছিল না। অন্যান্য বন্ধনের ন্যায় কোনো প্রকার অভ্যাস বন্ধনও তাহার মনকে বাধ্য করিতে পারে নাই। সে এই সংসারে পঙ্কিল জলের উপর দিয়া শুভ্র পক্ষ রাজহংসের মতো সাঁতার দিয়া বেড়াইত। কৌতূহলবশত যতবারই ডুব দিত তাহার পাখা সিক্ত বা মলিন হইতে পারিত না। এই জন্য এই গৃহত্যাগী ছেলেটির মুখে একটি শুভ্র স্বাভাবিক তারুণ্য অম্লানভাবে প্রকাশ পাইত। তাহার সেই মুখশ্রী দেখিয়া প্রবীণ বিষয় মতিলালবাবু তাহাকে বিনা প্রশ্নে বিনা সন্দেহে পরম আদরে আহ্বান করিয়া লইয়াছিলেন। তো দেখা গেল তারাপদ কি করলো, সে তো কল্পনাপ্রবণ ছিল এবং তার প্রকৃতি স্বভাবের ছিল, সে মানে প্রকৃতির প্রভাবে কোনো দলের বিশেষত্ব প্রাপ্ত তার হয়নি, অন্তরের মধ্যে সম্পূর্ণ নির্লিপ্ত ছিল, সে একেবারে মুক্তমনা ছিল এবং সংসারে অনেক কুৎসিত কথা সে সর্বদা শুনেছে, লোকের অনেক হেয় সহ্য করেছে এবং অনেক কদর্য দৃশ্য তার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু তাহার মনের মধ্যে সঞ্চিত হইবার তিলমাত্র অবসর প্রাপ্ত হয় নাই। এই ছেলেটির কিছুতেই খেয়াল ছিল না, ঠিক আছে। অন্যান্য বন্ধনের ন্যায় কোনো প্রকার অভ্যাস বন্ধনও তাহার মনকে বাধ্য করিতে পারে নাই। তো কোনো একটা বিষয়, কোনো একটা অভ্যাসবশত যে সে কোনো একটা জায়গায় আটকে আছে সেটাও তার পক্ষে সম্ভব নয়, সেখানে সে আটকে থাকেনি, তাকে কিছু বাধ্য করে রাখতে পারেনি। সে এই সংসারে পঙ্কিল জলের উপর দিয়া শুভ্র পক্ষ রাজহংসের মতো সাঁতার দিয়া বেড়াইতো। বললাম না, সে একটা জায়গা থেকে অন্যত্র সে চলে যেত, তার মন এতটাই মানে ঘর থেকে যখন মানুষ সব কিছু পিছুটানহীন হয়ে থাকে, যখন সে মুক্ত মনা হয়ে থাকে, তাকে কোনো কিছুই বাধা বা বন্ধনহীন হয়ে থাকে, তাকে কোনো কিছু আটকাতে পারে না, জানার আগ্রহ থেকে তাকে কেউ আটকাতে পারে না এবং তার জ্ঞান সঞ্চারের থেকে তাকে কেউ আটকাতে পারে না। সে নিজের থেকেই ভেতর থেকে সে মুক্ত হয়ে যায় এবং সে তখনই একটা জায়গা থেকে অন্যত্র জায়গায় চলে যায়। যতক্ষণ তার মন স্থায়ী হয় একটা জায়গায় ততক্ষণ সে থাকে, তারপর সে অন্যত্র চলে যায়, ঠিক আছে। তো সেইটাই হয়েছে তারাপদ। সেই রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়াতো এবং কৌতূহলবশত যতবারই ডুব দিত তাহার পাখা সিক্ত এবং মলিন হইতে পারিত না। এইবার এই গৃহত্যাগী ছেলেটির মুখে শুভ্র স্বাভাবিক তারুণ্য অম্লানভাবে প্রকাশ পাইত। সে তো তরুণ ছিল এবং তার অম্লানভাবে সেই তারুণ্য প্রকাশ পেত এবং সে গৃহত্যাগীও ছিল। তার সেই মুখশ্রী দেখিয়া প্রবীণ বিষয়ী তার মতিলাল বাবু এমনিতেই তাকে বিনা প্রশ্নে বিনা সন্দেহে পরম আদরে আহ্বান করিয়া লইয়াছিলেন। তাকে কখনোই দূরে সরিয়ে রাখার মতো ছিল না, কারণ তার মুখশ্রী এমনই ছিল, তাকে দেখে বোঝাই যেত যে সে কী স্বভাবের ছিল বা কী প্রকৃতির ছিল। যাই হোক, তারাপদ হচ্ছে অতিথি। এখানে অতিথি গল্প শুরু করেছি, এটা হলো প্রথম পরিচ্ছেদের শুরু করলাম। প্রথম পরিচ্ছেদ আমি আলোচনা করেছিলাম, তো যতটা আলোচনা করেছিলাম ততটা, তারপর থেকে আজকে বাকি অংশটুকু আলোচনা করলাম। এর পরের অংশে থাকছে দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা। তো দ্বিতীয় পরিচ্ছেদ তৃতীয় আছে, চতুর্থ আছে, পঞ্চম আছে, ষষ্ঠ আছে, ষষ্ঠ পর্যন্তই আছে। ভাদ্র কার্তিক 1302 বঙ্গাব্দে এটা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। তো ষষ্ঠ পরিচ্ছেদ হয়ে গেলেই আমাদের অতিথি গল্প শেষ হয়ে যাবে। তো আজকে আমার প্রথম পরিচ্ছেদের আলোচনা শেষ হলো। আশা করছি ক্লাসটা ভালো লাগছে। ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করার পর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ। এর পরের ক্লাসে থাকছে দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা। খুব তাড়াতাড়ি আমি দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা নিয়ে আসতে চলেছি। থ্যাংক ইউ।